প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি পর্বে। এ পর্বে আলোচনা করব অনুসরণী 2.1-এর 46 পৃষ্ঠার 9, 10, 11 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে দেখো, প্রথমে বলছে যে 550 টাকাকে 5:6 এবং 4:7 অনুপাতে ভাগ করো। তো এখানে 550 টাকা আছে এখানে, এবং দুইটা অনুপাত দেওয়া আছে, একটা 5:6, একটা 4:7। এই অনুপাতে এই টাকাটাকে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এটা করব কিভাবে? এটা তোমাদের করতে হবে, এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে এই অনুপাতগুলোকে আগে যোগ করতে হবে। কারণ এখানে এ পেয়েছে মনে করো 5 ভাগ, এ পেয়েছে 6 ভাগ। কত ভাগের মধ্যে পেয়েছে? এখানে আছে 5 আর 6 11, অর্থাৎ টোটাল হচ্ছে 11 ভাগ। 11 ভাগ অনুপাত মানে কি? ভাগ করে দেওয়া না, অনুপাত মানে হচ্ছে ভাগ করে দেওয়া, যে কে কত অনুপাতে টাকাটা পাবে। তাহলে এই দুটাকে আমরা যদি যোগ করি তাহলে মোট হচ্ছে 11, অর্থাৎ 11 ভাগের মধ্যে প্রথম ভাগে আছে 5 আর দ্বিতীয় ভাগে আছে 6। এখানেও যদি আমরা এটা যোগ করি তাহলে 11, অর্থাৎ প্রথম ভাগে 11 ভাগের 4 ভাগ আছে, আর দ্বিতীয় ভাগে 11 ভাগের মধ্যে 7 ভাগ আছে। তার মানে বুঝতে পারছো, যখন এভাবে মোট টাকা দেওয়া থাকবে, তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন এভাবে মোট টাকা দেওয়া থাকবে তখন এখানে যে অনুপাতগুলো থাকবে অনুপাতগুলো যোগ করে যোগফল দিয়ে ভাগ করে যার যত অনুপাত আছে গুণ করে দিবে। ঠিক আছে? তো এই অঙ্কগুলোতে তোমরা দুটা নিয়মিত অঙ্ক করো, এই অধ্যায়ের সবগুলো অঙ্ক পেরে যাবে। তো এটা একটা, তারপরে যে নিচে পিতা পুত্র আছে এখানে দুটা যদি অঙ্ক করো, বাকি সবগুলো অঙ্ক একেবারে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো চলো তাহলে আমরা এই অঙ্কটা কী করব, আগে আমরা অনুপাতগুলো যোগ করব, তারপর যার যত অনুপাত অর্থাৎ যে ভাগের পরিমাণ যত সেটা দিয়ে দেবো। তো চলো আমরা করি। তাহলে দেখো, আমরা লিখলাম এখানে যে প্রথম অনুপাত, প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে সেটা লিখলাম, তারপর লিখবো অনুপাত রাশির যোগফল। অনুপাত রাশির যোগফল তাহলে কত আছে? 5 যোগ 6 করলে কত হয়? 11। তাহলে এখন লিখবো যে প্রথম ভাগের পরিমাণ। প্রথম ভাগের পরিমাণ তাহলে কত হবে বললাম? এই যে মোট টাকাটাকে, অর্থাৎ 550 টাকা দেওয়া আছে, এই 550কে আমরা ভাগ করব কত দিয়ে? 11 দিয়ে, আর গুণ করব কত দিয়ে? 5 দিয়ে। অর্থাৎ তোমরা এইভাবে লিখবা, কারণ 11 ভাগের 5 ভাগ, আমরা 5/11 বলি, তার মানে কি 11 ভাগের 5 ভাগ। তাহলে এটা নিচে আর এটা উপরে থাকা মানে কি 11 দিয়ে এটাকে ভাগ করা, এটার সাথে এটা গুণ করা। তোমরা এখানে চাইলে এরও লিখতে পারো, ঠিক আছে, যে এত এর এত, ঠিক আছে, আমি গুণ দিয়ে শান্ত করে থাকি, তাহলে এত টাকা। তাহলে দেখো, আমরা যদি এখন 11 দিয়ে 550কে ভাগ করি তাহলে কত হবে? 5×11 = 55, আর এই যে একটা শূন্য আছে শূন্যটা কি উঠে যাবে। তাহলে এখন আমরা উপর উপর গুণ করে দেবো, তাহলে 5 × 5 = 25, অর্থাৎ 250 টাকা। তাহলে প্রথম ভাগের পরিমাণ পেলাম কত? 250 টাকা। এবার আমরা বের করব এই দ্বিতীয় ভাগের পরিমাণ। তাহলে আমরা লিখব যে দ্বিতীয় ভাগের পরিমাণ, তাহলে আবারও সেমভাবে 550কে 11 দিয়ে ভাগ, আর কত ভাগ আছে? 6 ভাগ, 6 দিয়ে গুণ। তাহলে আমরা কি করবো? আবারও 5×11 = 55, 5 আর শূন্যটা উঠবে, তাহলে 5×6 = 30, 300 টাকা। তাহলে প্রথম ভাগে কত পেলাম? 250, আর দ্বিতীয় ভাগে পেলাম 300। তাহলে দেখো 300 আর 250 যোগ করলে আবার 550 টাকায় হবে। ঠিক আছে? তো এভাবে পরেরটাও করতে হবে। কেন এভাবে করতে হলো? দেখো, ধরো যে তোমরা ভাই বোন, তো তোমার আব্বা তোমাদেরকে 100 টাকা দিল মনে করো। তো তোমার আব্বা বলল তোমাকে যে এই টাকাটা 4 ভাগ করে তুমি নিবা 3 ভাগ, আর তোমার ভাই নিবে 1 ভাগ। তাহলে কি করবা? তুমি 3 আর তোমার ভাই 1, তাহলে যোগ করলে কত? 4 ভাগ। তাহলে এই টাকাকে 4 দিয়ে ভাগ করে তুমি কত নিবা? 3, আর তুমি নিবা 1, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগে কত? 25। তাহলে 1 ভাগে 25 হলে তোমার কত? 75, আর তোমার ভাইয়ের কত? 25। এই যে এটাও সেম, যখনই মোট টাকা দেওয়া থাকবে এই অনুপাতটা যোগ করে এই যোগফল দিয়ে ভাগ করবা, অর্থাৎ মোট অনুপাত দিয়ে, আর যার যত ভাগ থাকবে সেটাতে গুণ করে দিবা। এই যে 11 দিয়ে ভাগ করেছি 50 পেয়েছি, এখন এটা দেয়, কারণ এটা 1 ভাগের পরিমাণ। এই 50 টাকা হচ্ছে 1 ভাগের পরিমাণ। তাহলে 5 ভাগে কত হচ্ছে? 250 টাকা। 6 ভাগে কত? 300 টাকা। বুঝতে পারছো? তো পরেরটা সেমভাবে করতে হবে। তো চলো করে দিই। তো এখানে দেখো, তো আমরা লিখে নিলাম, এখানে করে দিলাম তোমাকে, যেহেতু এটার মতো সেম, এটা জাস্ট বুঝিয়ে দিই। তাহলে দ্বিতীয় অনুপাত কত দেওয়া আছে? 4:7। তাহলে অনুপাত রাশির যোগফল কি করলাম? 4 + 7 = 11। ঠিক আছে? তাহলে এখন আবার দ্বিতীয় অনুপাতের প্রথম ভাগের পরিমাণ কত? আবারও 550কে 11 দিয়ে ভাগ আর 4 দিয়ে গুণ, যেহেতু প্রথম ভাগে কত আছে?
4 আছে। টাকা কিন্তু একটাই, 550কে একবার এ অনুপাতে ভাগ করতে বলেছিল আর একবার এ অনুপাতে বলেছে, ঠিক আছে। তাহলে আবার যদি এটাকে 1 করতে ভাগ করি আর 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? আবারও 5 11 55, তাহলে 50। আমরা জানি 1 ভাগে কত 50, তাহলে 4 ভাগে হচ্ছে 200 টাকা। আর এখানেও সেমভাবে লিখলাম যে এত গুণতে এত, অর্থাৎ 11 দিয়ে এটা কাটালে 5 11 55 শূন্য, 5 7 35, অর্থাৎ 350 টাকা। 200 টাকা 350 টাকা যদি যোগ করি তাহলে হবে আবার কত? 550 টাকা। বুঝতে পারছো? তাহলে যখনই মোট টাকা দেওয়া থাকবে আর অনুপাতের মান দেওয়া থাকবে তখন এভাবে করবা। এ অধ্যায়ে দুটা অঙ্ক আছে, নিয়ম যদি তোমরা করো, এ অধ্যায়ের অঙ্ক সবই মানে সোজা। এ দুটা নিয়মেরই এ 2.1-এর অঙ্ক। আর একটা করাবো পরেরটা, তাহলে তোমরা বুঝতে পারবা। তো মোট টাকার পরিমাণ থাকলে এভাবে, আর পরেরটা চলো করি তাহলে বুঝতে পারবা। এবার দেখো বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:3। পিতা ও পুত্রের বয়স অনুপাত 4:3। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে বলছে পিতা পুত্রের অনুপাত 14:3, আর পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? এই অঙ্কটা কয়েকভাবে করা যায়, ঠিক আছে। তো এই যে বললাম না, দুটা নিয়মের অঙ্ক করলে তোমরা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক একই রকম, ওই দুটা নিয়মের ওপরই। তো এটা একটা করলাম, আর এই যে এই নিয়মটা একটা। তো এটা কিভাবে করব? কয়েক রকমভাবে করা যায়। তোমাদের বইয়ে উদাহরণ একরকম দেওয়া আছে, দেখবা আরও বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করায়। তো আমি যেটা সহজ মনে করি সেভাবে করাবো। তো যখন এরকম কোনো অঙ্ক দেখবা যে দুইটা অনুপাত দেওয়া আছে আর একটা জিনিসের দাম দেওয়া আছে, মূল্য দেওয়া আছে, বা এমন পিতা পুত্রের বয়সের অঙ্কে একজনের বয়স দেওয়া আছে, যদি দেখা একজনের দেওয়া আছে একজনের নাই, এখানে তো দুজনের অনুপাত ছিল আর মোট টাকা ছিল, আর এখানে একজনের বয়স দেওয়া আছে আর একজনের নাই কিন্তু অনুপাত বলেছে, তখন কি করতে হবে? তখন যার বয়স নাই তার বয়সটাকে ক ধরে নিবা। এটাই কিন্তু সহজ মনে করি। তাহলে যার বয়স থাকবে না দেওয়া তার বয়সটাই কি ধরে নিবা? ক ধরে নিবা, ঠিক আছে। তো চলো আমি খাতায় করাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো আমাদের এখানে পিতার বয়স দেওয়া আছে, পুত্রের বয়স দেওয়া নয়, তাহলে আমরা মনে করি পুত্রের বয়স ক ধরে নেব, ঠিক আছে। মনে করি পুত্রের বয়স ক বছর। তোমরা এখানে যা খুশি তা ধরতে পারো, ঠিক আছে। এক্স ধরতে পারো, জেড ধরতে পারো, যা খুশি তাই ধরে করতে পারো, কিন্তু যেহেতু পাটিগণিতের অঙ্ক তাই ক ধরাই বেটার। তাহলে মনে করি পুত্রের বয়স ক বছর। তাহলে এবার দিব সত্য মতে, ঠিক আছে। একই রকম কিন্তু অঙ্ক যতগুলো আসবে সত্য মতে। সত্য মতে কী দেবো দেখো, এখানে দেওয়া আছে 14:3, ঠিক আছে। তো এটা দেওয়া আছে পিতা পুত্রের বয়স অনুপাত, আর আমরা বয়সটাকে অনুপাতে পরিণত করব। তাহলে এখানে পিতার বয়স হচ্ছে 56 আর পুত্রের বয়স কত পেলাম? ক। তাহলে এটা অনুপাত যেমন আছে আমরা এই বয়সটাকেও অনুপাতে পরিণত করব। কিভাবে? এখানে আমরা লিখে নিব যে 14:3 সমান সমান এই অনুপাতটা কার বয়স? পিতার না? তাহলে আমরা এ পাশে পিতার বয়সটা আগে দেব। তো পিতার বয়স আসে কত? 56। বুঝতে পারছো? এভাবে অনুপাতটা উঠিয়ে আমরা এ পাশে বয়সটাকে বসাবো। তো কারটা আগে বসাবো? যার অনুপাত আগে থাকবে তার অনুপাতটা আগে বসাবো। এখানে যেহেতু পিতার অনুপাতটা আগে আছে তাই পিতার বয়স আগে বসালাম। তারপরে কার আছে? পুত্র। তাহলে এখানে অনুপাত দিয়ে এখন আমরা পুত্রের বয়স বসাবো। তো পুত্রের বয়স কত? ক বছর, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম যে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল এটা। তাহলে আমরা এই বয়সটাকে অনুপাতে প্রকাশ করে সত্যমতে দিলাম, কারণ এই অনুপাতটা আর এই বয়সটা সমান, অর্থাৎ এটার সাথে এটা আর এটার সাথে এটা। তাহলে যার অনুপাত থাকবে তারটা আগে বসাবা, আর যারটা পরে থাকবে পরেরটা বসাবা। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তোমরা যারা 3 নাম্বার অঙ্ক করেছো সমতুল অনুপাতগুলো খালি ঘরে পূরণ করে এই অঙ্কটার মতো, কারণ আমি জানি যে আমরা অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। তাহলে উপরে যাবে 14 আর নিচে আসবে 3, উপরে যাবে 56 আর নিচে আসবে ক। এখন আমরা কোনাকুনি গুণ করব, সেম ওই অঙ্কের মতোই, কিন্তু 3 নাম্বারটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। যারা করেছে অঙ্কটা, আমার অঙ্ক দেখেছো বা এমনিতে তোমরা করেছো, বুঝতে পারছো। এই অঙ্কের মতো সেম করব। তাহলে এখন আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে এটার সাথে এটা আর এটার সাথে এটা, তাহলে 14-র সাথে ক গুণ করলে হবে 14 গুণিত ক, আর এটা 56 গুণিত 3। তাহলে বা এই যে 14 এটার সাথে কি অবস্থা আছে? গুণ। আমরা জানি ডান পাশের জিনিস বাম পাশে, বাম পাশের জিনিস ডান পাশে আসলে এটা কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো গুণের সাথে ভাগের, ভাগের সাথে গুণ, যোগের সাথে বিয়োগ, বিয়োগের সাথে যোগ। তাহলে এটা গুণ আছে, ও পাশে যে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ যদি করি তাহলে এটা নিচে আসবে। এখন কাটাকাটি করব। তো কাটাকাটি কত দিয়ে করব?
14 একে 14 আর 4 14 56, বুঝতে পারছো? 14 একে 14, 4 14 56, নিচে আর কিছু নাই, তাহলে আমরা ওপর ওপর এখন গুণ করে দেবো। তাহলে ক সমান 3 4 12। তাহলে দেখো পুত্রের বয়স, এটা কি ধরেছিলাম, পুত্রের বয়স ক, তাহলে ক সমান 12 যদি হয় তাহলে পুত্রের বয়স কত বছর, 12 বছর। তাহলে অতএব পুত্রের বয়স 12 বছর। ঠিক আছে, বইয়ে যে নিয়মটা দেওয়া আছে তার চাইতে আমি মনে করি এই নিয়মটা বেশি সহজ, এভাবেই করা ভালো। তাতে তোমাদের যেটা ইচ্ছা করতে পারো, তবে আমি এটাই সহজ মনে করি। আশা করি বুঝেছো। তো চলো পরেরটা দেখি। এবার দেখো 1 নম্বর বলছে 2টি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? এই যে সেম অঙ্ক, এখন যতগুলো অঙ্ক আসবে এই দুই নিয়মেরই মধ্যে আসবে, বুঝতে পারছো? মোট থাকলে এই নিয়ম, অনুপাত রাশির যোগফল, যে মোট অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে যার যত অনুপাত আছে গুণ। আর যদি একজনের দেওয়া আছে আর একটা নাই, তখন এই নিয়মে করতে হবে। দেখো এখানে দ্বিতীয় মূল্য দেওয়া আছে, প্রথমটির মূল্য নাই, তাহলে আমরা এখানে কি করব, প্রথমটির মূল্য ক ধরে নিব, ঠিক আছে না? তাহলে আবার সেমভাবে করবো যে প্রথমটির মূল্য ক টাকা, দেয়া সত্য মতে এই অনুপাতটা বসিয়ে এবার আমরা প্রথমে কি দেব, ক দেব, কারণ এখানে এটা হচ্ছে প্রথম বইয়ের মূল্য আর হচ্ছে দ্বিতীয়, তাহলে আগে প্রথম মূল্যটা দিতে হবে, তারপর দ্বিতীয়টা। তাহলে সাজাবো কীভাবে, 5:7 সমান ক অনুপাত 84। তো চলো করে দিই, আরও ক্লিয়ার হবে। তাহলে দেখো আবারও লিখে নিলাম যে মনে করি প্রথম বইয়ের মূল্য ক টাকা, যেহেতু বাকার প্রথম বইটির মূল্য দেওয়া নাই। তাহলে আবার লিখবো সত্য মতে বা প্রশ্ন মতে, যাই বলো, সত্য মতে বা প্রশ্ন মতে বলতে ওরা প্রশ্নে যেভাবে দিয়েছে সেভাবে আমরা লিখবো। তাহলে এখানে দুটি বইয়ের অনুপাত কত দেওয়া আছে, 5:7 দেওয়া আছে, আমরা এটা বসে নিলাম। তো এখন এখানে ক আগে বসাবো না 84 আগে বসাবো? তো ক হচ্ছে প্রথমটির মূল্য আর 84 হচ্ছে দ্বিতীয়টির মূল্য। তাহলে আমাদের এখানে কোন বইয়ের মূল্য আগে দেওয়া আছে, প্রথমে প্রথমটারই দেওয়া থাকবে সাধারণত, তাই না? আর দ্বিতীয়তে দ্বিতীয়টি। তাহলে এবার আমরা এখানে কত বসাবো, ক আগে বসাবো, যেহেতু প্রথমটির মূল্য আগে আছে। পিতা পুত্রেরটাতে পুত্রেরটা পরে ছিল আর পুত্রের বয়স ক ধরেছিলাম, তাই ক পরে দিয়েছিলাম। এবার প্রথম বইটির মূল্য আগে আছে, তাই আমরা ক আগে দিলাম, আর এখানে 84। ঠিক আছে, তোমরা যদি এখানে গরমিল করে দাও তাহলে কিন্তু অঙ্ক আর মিলবে না। তুমি যদি আগে এটাই দিয়ে দাও আর এটা পরে দাও তাহলে কিন্তু আর মিলবে না, কারণ প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা হবে। ঠিক আছে, তাহলে এখন আবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে 5/7 উপরে ক/84, আর গুণ করলে এটার সাথে এটা আমরা গুণ করব, কয়েকটা সবসময় বাম পাশে বসাবো। ঠিক আছে, আর এখানে 84 গুণিত 5 বা, আর এখানে কিন্তু সমান যেহেতু আছে, এখানে তোমরা কিন্তু আর সমান দিতে পারবে না, বা দিবা, নাহলে ওয়ার দিবা, না হলে এই চিহ্ন দিবা। ঠিক আছে, কিন্তু সমান চিহ্ন দিবা না। তাহলে ক আমরা এই পাশে রেখে দেবো। তাহলে 84 গুণিত 5 বাই হচ্ছে 7। তাহলে আমরা এখন 7 দিয়ে 84কে যদি ভাগ করি তাহলে 7/12 হয় 84। ঠিক আছে, তাহলে অতএব নিচে কিছু নাই, এটা আমরা গুণ করে দেবো, 5/12 60। অর্থাৎ দেখো প্রথমটির মূল্য কত টাকা পেলাম, 60, আর দ্বিতীয়টির মূল্য ছিল 84। তাহলে আমরা লিখে নেবো অতএব, তাহলে আমরা লিখে নিলাম যে অতএব প্রথম বইয়ের মূল্য 60 টাকা। এটা হবে উত্তর। আশা করি বুঝেছো। তো কি অঙ্ক কি কঠিন? এই দু নিয়মে অঙ্ক করলে তোমরা এখানে যে বাকি 3টা অঙ্ক আছে, এই 3টা এখন তোমরা চাইলে নিজেরাই করতে পারবা। এটা একটু অন্যরকম আছে, আমি পরবর্তী পর্বে করে দেবো, কিন্তু এই দুটো তোমরা চাইলে করতে পারবা, তোমরা নিজেরাই ট্রাই করবা। ঠিক আছে, তোমরা হোমওয়ার্ক চাও আমার কাছে, মনে করো এই দুটো তোমাদের হোমওয়ার্ক দিলাম, আর না পারলে আমি পরবর্তীতে দিব, তখন তোমরা দেখে নিবা। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। আশা করি বুঝেছো। দেখা হবে পরবর্তী নতুন পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।